বিশ্বত্রাস সন্ত্রাসী হাসান ইবনু সাব্বা। কয়েক শতাব্দী আগের কাহিনী। ইরানের বিখ্যাত আলিম ইমাম মুআফাকুদ্দিনের বিদ্যালয়ে তিনজন ছাত্র তাদের শিক্ষা জীবনের সমাপনী বর্ষ অতিক্রম করছিল। তিনজনই ছিল অসাধারণ প্রতিভার অধিকারী। দেখতে দেখতে তাদের শিক্ষা জীবনের পার চুকে যায় এবং তারা নিজেদের বুকে লালন করা স্বপ্ন আর অন্তরে পুষে রাখা সুউচ্চ আকাঙ্ক্ষা সহ শিক্ষকদের দোয়া ও শুভকামনা নিয়ে কর্মজীবনে পা রাখে। বিদায়কালে তিনজন তিন পথে বেরিয়ে সুদূরে অবস্থিত নিজ নিজ শহর অভিমুখে এগিয়ে যেতে থাকে। উল্লিখিত তিনজনের একজন ছিলেন অঙ্ক, দর্শন ও সাহিত্য তথা কাব্যকলায় ভীষণ আগ্রহী। তিনি তার এই পছন্দনীয় শাস্ত্রসমূহে কাজ করে বিশ্বের শীর্ষ সারির হাতে গোনা অঙ্কবিদ, দার্শনিক ও কবির কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশ্ববাসী আজও সেই তুখুর মেধাবী ছাত্রকে ওমর খৈয়াম নামে সশ্রদ্ধায় স্মরণ করে থাকে। খৈয়াম এশিয়ায় একজন রোমান্টিক কবি এবং অঙ্কবিদ হিসাবে পরিচিতি হলেও ইউরোপে তার বিশেষ পরিচিতি দ্বিমান দার্শনিক হিসাবে। তাই আজও ইউরোপের বিশ্ববিদ্যালয়সমূহে ওমর খৈয়ামের দর্শন নামে আলাদা একটি অনুষদ রয়েছে। সেখানে তার দর্শনের আলাদা কদর রয়েছে। দ্বিতীয় ছাত্রটি এর চেয়েও অধিকতর সৌভাগ্যের অধিকারী প্রমাণিত হন। তিনি তখনকার সবচেয়ে বড় ইসলামী সাম্রাজ্যের রাজ দরবারে চাকরি জুটিয়ে নেন। সেই বিশাল সালতানাতকে বলা হতো সেলজুক সাম্রাজ্য। সাম্রাজ্যটি মধ্য এশিয়া সহ খোরাসান, ইরান, ইরাক এবং বর্তমান তুরস্কের সুবিশাল অঞ্চল জুড়ে ব্যাপ্তি ছিল। ছাত্রটি আল্লাহ প্রদত্ত মেধা ও তার কর্মদক্ষতার বলে এক সময় সেলজুক সালতানাতের মহান বাদশাহ মালিক শাহ সেলজুকের প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এখন তিনি নিজের কর্মগুণেই জগৎ ইতিহাসে খাজা নিজামুদ্দিন তুসি নামে চিরঞ্জীব। খাজা নিজামুদ্দিন তুসি রাহিমাহুল্লাহ তার অতুলনীয় প্রশাসনিক দক্ষতায় সেলজুক সালতানাতকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেন। সুষ্ঠু সুন্দরভাবে প্রশাসন পরিচালনা করে পুরো সাম্রাজ্যকে শান্তি ও নিরাপত্তার রাজ্য বানিয়ে তোলেন। চারদিকে লাগিয়ে দেন জ্ঞান ও সাহিত্যের নয়নাভিরাম অসংখ্য বাগান। তার সময়ে পুরো সাম্রাজ্য যেন চলছিল প্রজ্ঞা ও এলমি তৎপরতার বসন্তকাল। মানুষ দুহাত তুলে তার জন্য দোয়া করছিল। খাজা নিজামুদ্দিন তুসি প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহ্যবাহী বাগদাদ নগরীতে বিশ্বের বৃহত্তম দারুল উলুম বা বিশ্ববিদ্যালয়, যা ইতিহাসে নিজামিয়া মাদ্রাসা নামে খ্যাতি কুড়ায়। আজও যার নাম মুসলিমদের অনুভবে গর্ব ছড়িয়ে যায়। তৃতীয় ছাত্রটি ছিল সবার চেয়ে অধিকতর চতুর, কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল সাংঘাতিক নেতিবাচক। তার নাম হাসান ইবনু সাব্বা। সে স্বভাবতই ছিল মন্দের প্রতি আগ্রহী ও এবং ভীষণ বদমেজাজি। অন্যের অনুসরণকে সে নিজের জন্য অপমান এবং লজ্জাজনক মনে করত। তার এই মেজাজের জন্য কোথাও কাজ খুঁজে পাচ্ছিল না। উদ্ভ্রান্তের মতো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। হতাশাচ্ছন্ন ওই সময়ে সে জানতে পারে তার বন্ধু নিজামুল মুলক তুসি সেলজুক সুলতানের প্রধানমন্ত্রীর আসনে সমাসীন। খবর পেয়ে তখনই রাজধানী নিশাপুরে ছুটে এসে শাহী মহলে খাজা তুসির সঙ্গে সাক্ষাৎ করে একটি চাকরির আবেদন জানায়। বন্ধুত্বের মর্যাদা দিতে গিয়ে তুসি তাকে বড় একটি পদের চাকরি জুটিয়ে দেন। একদিন সুলতান মালিক শাহ তার প্রধানমন্ত্রী নিজামুল মুলককে জিজ্ঞেস করেন, খাজা, আপনাকে এমন একটি রিপোর্ট তৈরি করতে হবে যে রিপোর্টটিতে থাকবে আমার সাম্রাজ্যের প্রতিটি প্রদেশের আয় ব্যয়ের বিস্তারিত হিসাব, থাকবে আমদানি রপ্তানির যাবতীয় তথ্যপাত্য। জি, সুন্দর পরিকল্পনা। নিজামুল মুলক অত্যন্ত আদবের সঙ্গে জবাব দেন। কাজটি কতদিনে শেষ করা সম্ভব হবে বলে মনে করেন? মালিক শাহ কিছুটা অস্থির কণ্ঠে জিজ্ঞেস করেন খাজাকে। মোহতারাম সুলতান, আমাদের সাম্রাজ্য তো বিশাল, তাই কাজের পরিধি অনেক ব্যাপ্ত। আমি মনে করি কাজটি সমাপ্ত করতে 2 বছরের মতো সময় লেগে যাবে। সুলতান খাজা নিজামুদ্দিন থেকে কাজের জটিলতা সম্পর্কে ধারণা নেওয়ার আগেই দরবারে উপস্থিত হাসান ইবনু সাব্বা বলে ওঠে, মোহতারাম সুলতান, আপনি যদি আমার ওপর আস্থা রাখেন তাহলে কাজটি আমি মাত্র 40 দিনেই করে দিতে পারবো। কথাটি বলে তার অনুগ্রাহী খাজা নিজামুদ্দিনের দিকে তীর্যক দৃষ্টিতে তাকায়। সে মূলত বাদশার দরবারে খাজার অবস্থান ও মর্যাদা প্রত্যক্ষ করে হিংসার আগুনে জ্বলছিল, তাই খাজাকে অপমানিত করতে চাচ্ছিল। মালিক শাহ বিস্ময়ের দৃষ্টিতে হাসানের দিকে তাকিয়ে থাকেন। এরপর কিছুটা ভেবেচিন্তে কাজটি তাকিয়ে বুঝিয়ে দেন। এভাবে রাজ দরবারে খাজার গায়ে অযোগ্যতার একটা ছাপ লেগে যায়, কিন্তু তিনি কিছু না বলে নীরব থাকেন। 40 দিন পেরোনোর পর ইবনু সাব্বাহ বাদশার হাতে লম্বা একটি রিপোর্ট ধরিয়ে দেন। এদিকে তখন যেন নিজামুল মুলকের রাজ দরবারের ভাগ্য বয় এবং দিদার সুদায় ঝুলছিল। তিনি ভাবছিলেন, হাসানের দেওয়া রিপোর্ট সুলতানের পছন্দ হলে অবশ্যই আমাকে অযোগ্য ঘোষণা দিয়ে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। কিন্তু মালিক শাহ তো সাধারণ কোনো সুলতান ছিলেন না। তিনি ছিলেন একজন জ্ঞানী, আলিম, দূরদর্শী এবং প্রজ্ঞাবান সুলতান।
তিনি রিপোর্টের কয়েকটি পৃষ্ঠা উল্টে পাল্টে দেখার পর ইবনু সাব্বার কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করেন। সুলতানের প্রশ্নের ধরন দেখে হাসানের চেহারা দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। সে উল্টাপাল্টা বকে সুলতানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ধীমান সুলতানের কাছে রিপোর্টটি একটি ফালতু কাজ এবং সময়ের অপচয় হিসেবেই প্রমাণিত হয়। এই অবস্থা দেখে খাজা নিজামুল মুলক স্থির কণ্ঠে বলেন, এই জটিলতার কারণেই আমি পরিপূর্ণ রিপোর্টটি দিতে 2 বছর সময় চেয়েছিলাম, যাতে আনুষঙ্গিক সব বিষয় ভালো করে খতিয়ে দেখার অবকাশ মেলে। ক্ষুব্ধ সুলতান তখনই হাসানকে রাজ দরবার থেকে তাড়িয়ে দেন, আর এর ফলে খাজার মর্যাদা আরও বেড়ে যায়। হাসান ইবনু সাব্বা রাজ দরবার থেকে অপমানিত হয়ে বিতাড়িত হওয়ার পর থেকেই তার কুটিল অন্তরে সুলতান এবং নিজামুল মুলকের প্রতি শত্রুতা লালন করতে থাকে। এবার সে নিজেই একটি বিরাট শক্তি হিসাবে আবির্ভূত হয়ে এই অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এই সময় ঘটনাচক্রে হাসান ভ্রান্ত ইসমাইলি নিজারি মতবাদের সংস্পর্শে আসে। কালক্রমে সে এই মতবাদের ধর্মগুরুতে পরিণত হয়। এরপর সে উত্তর ইরানের দুর্গম অঞ্চল কাজবিনের আকাশচুম্বী এক পাহাড় চূড়ায় অবস্থিত আলামুত দুর্গকে তার কেন্দ্র বানায়। আলামুতে অবস্থানকালে হাসান ইসমাইলি মতবাদ কিছুটা পরিবর্তন এনে বাতিনি নামে নতুন আরেক মতবাদের জন্ম দেয়। আলামুত ছিল দুর্গম পাহাড়গুলোর মধ্যখানে অত্যন্ত উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত সুদৃঢ় এক দুর্গ। ফলে যে কোনো সেনাদলের পক্ষে এটি দখল করা ছিল দুঃসাধ্য প্রায়। হাসান ওই নিরাপদ দুর্গে আস্তানা গেড়ে তার অনুসারীদের পুরোপুরিভাবে নিজ মুঠির ভেতরে রাখতে বিস্ময়কর এক পরিকল্পনা করে। সে পাহাড়ের ঢালুর শ্যামল বনে উঁচু দেয়াল দিয়ে নয়নাভিরাম একটি বাগান তৈরি করে। বাগানের ভেতরে প্রবেশ করলেই সবুজের গালিচা পড়া বিস্তীর্ণ মাঠ আর ফল ফুলের সমাহার, পাশাপাশি সুপেয় মিঠা পানির ঝর্ণাধারাকে কলকল রবে বহমান দেখা যেত। বাগানের ভেতরে থাকা দৃষ্টিনন্দন মহলগুলো যে কোনো দর্শককেই তার কাছে টেনে নিত। এছাড়া অসংখ্য পাখালির কিচিরমিচির শব্দ সর্বদা পরিবেশকে মোহময় করে রাখত। মহলগুলোতে চলত সুন্দরী নারীদের নাচের আসর। এরা গান গাইত আর শরাব পান করিয়ে মানুষকে করে রাখত মাতাল। ইবনু সাব্বা ওই জায়গার নাম দেয় জান্নাত। যাদের থেকে সে গুরুত্বপূর্ণ কাজ আদায় করতে চাইত তাদেরকে হাসিস অর্থাৎ বাং পান করিয়ে ওই কৃত্রিম জান্নাতে কিছুদিন খুব আনন্দ ফুর্তির মধ্যে রাখত। এরপর পুনরায় তাদের মদে মাতাল করে নিজের কাছে উপস্থিত করত। হাসান তখন তাদের উদ্দেশ্য করে বলতো, যদি দ্বিতীয়বার ওই জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে আমার নির্দেশে প্রাণ উৎসর্গ করতে তৈরি হয়ে যাও। মাদকের নেশার ঘুরে লোকগুলো ওই কৃত্রিম জান্নাতকে আসল জান্নাত মনে করে তার নির্দেশে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত। এরাই ছিল ইতিহাস কুখ্যাত ফিদায়ী বা গুপ্ত ঘাতক বাহিনীর সদস্য। ইবনু সাব্বাহ তার এই ঘাতকদের মাধ্যমে মুসলিম বিশ্বের দুর্লভ অনেক মেধাসহ তার বিরোধকারী প্রচুর মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেয়। তার এই সন্ত্রাসী তৎপরতার ফলে মুসলিম বিশ্বের অসংখ্য শাসক, আমির, আলিম এবং নামকরা ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এদিকে সুলতান মালিক শাহ তার এই সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তিনি তাকে দমনের উদ্দেশ্যে নিজামুল মুলক তুষিকে একটি সেনাদলের নেতৃত্ব দিয়ে আলামত অভিমুখে পাঠিয়ে দেন। হাসান ইবনু সাব্বা এই সংবাদ জানতে পেরে তার এক ফিদায়ীকে নিজামুল মুলককে শহীদ করার দায়িত্ব দিয়ে পাঠায়। তখন রমজান মাস ছিল। সেনাদল এক জায়গায় অবকাশ যাপন করছিল। নিজামুল মুলক ইফতার সেরে তার তাঁবুতে ফিরছিলেন। পথে হাসানের পাঠানো ওই ফিদায়ী এক ভিখারি রূপ ধরে খাজার একেবারে কাছে চলে আসে। খাজা তাকে অসহায় ভেবে নিজের কাছে ডাকেন। ফিদায়ী এমন মুহূর্তেরই অপেক্ষায় ছিল। সে তার কাছে এসেই আচমকা ধারালো ভরসা দিয়ে তার বুকে আঘাত করে বসে। আঘাত এতই তীব্র ছিল যে তিনি ঘটনাস্থলেই শহীদ হয়ে যান। নিজামুল মুলক সুদীর্ঘ 30 বছর সেলজুক সাম্রাজ্যকে সেবা দিয়েছেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 77 বছর। তারপরে হাসান ইবনু সাব্বা মুসলিম বিশ্বের নামকরা আরও বেশ কজন ব্যক্তিকে এভাবে হত্যা করিয়ে নেয়। 518 হিজরি 1124 খ্রিস্টাব্দে হাসান ইবনু সাব্বা মারা যায়। তবে তার অনুসারীরা সংঘবদ্ধভাবেই তার মিশন চালিয়ে যেতে থাকে। যোগে যোগে বিভিন্ন শাসক আলামুদ দুর্গ হানা দিয়ে ওদের এই ষড়যন্ত্রের আখড়া গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই এই দুর্গটি জয় করতে পারেননি। সুলতান শিহাবুদ্দিন গুরির মতো পরাক্রমশালী মহান সুলতানও অভিশপ্ত এই ইবনু সাব্বার গুপ্ত ঘাতকদের হাতে শহীদ হন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো ইতিহাসের মহানায়কের ওপরও
এই অভিশপ্ত সম্প্রদায় বারবার প্রাণঘাতী আক্রমণ চালায়। ইমাম রাজির মতো বিশ্ববিখ্যাত মুফাসসির ও মুহাক্কিক আলিম এই অভিশপ্তদের মৃত্যুর পরোয়ানা মাথায় বহন করে জীবন অতিবাহিত করেছিলেন। হাসান ইবনু সাব্বার বপন করা বিষাক্ত বৃক্ষ প্রায় শতাব্দীব্যাপী উম্মার জীবন দুর্বিষহ করে রেখেছিল। অবশেষে 656 হিজরিতে হালাকু খান বাগদাদে হামলা চালানোর সময় সেই দিকে অতিক্রমকালে আলামতের চড়াও হয়। তার নির্দেশে তাতারি বাহিনী দুর্গটি দখল করে সেখানে অবস্থানরত সবাইকে পাইকারিভাবে হত্যা করে। অবশ্য এর আগে সুলতান রুকনুদ্দিন বাইবার্স তাদের মেরুদণ্ড অনেকটা ভেঙে দিয়েছিলেন। এভাবেই বাতিনিদের দুর্জয় এই কেল্লা ধ্বংস হয়। আল্লাহ এক কাফির সম্প্রদায়ের হাতে তাদের পাওনা বুঝিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিশ্বাসঘাতকদের একটি ইতিহাস সিরিজ শুরু করেছি, যারা যুগে যুগে অতীতের সময়গুলোতে মুসলমানদের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে নিয়ে আমাদের এই সিরিজটি আপনারা যদি কন্টিনিউ একটার পর একটা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।